হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প। আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আমি আরমান, থাকি ঢাকার মহাখালীতে। আমার জীবনে ঘটে যাওয়া সম্পূর্ণ সত্যি কাহিনী আজ আপনাদের সামনে তুলে ধরছি। এখানে এক ফোঁটাও মিথ্যে নেই, সম্পূর্ণ ঘটনা বলবো। তাই প্রথমে একটু বোরিং লাগতে পারে, কিন্তু আসল সময়ে আপনি ব্যস্ত হয়ে পড়বেন খুশিতে। তাই মন দিয়ে পুরোটা দেখুন। আমার পরিবারে আমি আর আপু ছাড়া কেউ নেই। কেউ নেই বলতে আমাদের বাবা আছে, কিন্তু মা মারা গেছে আমার 11 বছর বয়সে। মা মারা যাবার পর বাবা আবার বিয়ে করেন। রাজশাহী শহর থেকে অনেক দূরে একটা গ্রামে আমাদের বাসা ছিল। বাবার বিয়ে আমাদের ভালো লাগেনি, তাই তখনই আপু আমায় নিয়ে ঢাকা চলে আসে। আপু একটি প্রাইভেট হাসপাতালে একজন ডক্টর। ডক্টর বলে আমরা বেশ ভালোভাবে থাকি। আমিও আপু। আমার আপু খুবই সাদামাটা, সাদাসিধে ধরনের, প্রচুর বুদ্ধিমতী মেয়ে। ও বলতে ভুলেই গেছি, আমার বয়স 22 আর আপুর 29। আপু আমায় মা বাবার আদর দিয়ে বড় করেছে, সবসময় আগলে রেখেছে। তো ঘটনার সূত্রপাত হয়েছে খুবই নাটকীয়ভাবে। আমি ইন্টার শেষ করে বর্তমানে মেডিকেল বিএসসি করছি। আপুর যোগাযোগ থাকায় আপুর হাসপাতালেই সুযোগ পেয়েছি আমি। আপুর সাথে গাইনি ও প্রসূতি ওয়ার্ডে আমি ইন্টার্নি করছি। আমি সেখানে একমাত্র ছেলে। আপুর জন্য হয়েছে এসব আর কি। আপুর চোখের সামনে রাখতে পেরে আপু খুব খুশি। আপু আমায় খুব আগলে রাখে, কখনো দূরে যেতে দেয় না, ঘোরাঘুরি তেমন করতে দেয় না। একটা সময় মনে হতো আপুকে ফেলে যাই, কোথাও একা ছাড়ে না, কিন্তু আপু আমায় সব ভুলিয়ে দেয় তার আদরে। সারাদিন শেষে এসে বাসায় এসে যখন মনে পড়ে আপু ছাড়া আমার আর কেউ নেই, তখন আপুকে ছাড়া কিছুই ভাবতে পারি না জীবনে। আমার আপু সাধারণ পোশাকি মেয়ে, বাংলাদেশি মেয়ে হিসেবে থ্রিপিচুই পরে। মাঝে মাঝে সালোয়ার বাদ দিয়ে টাইস পরলেও ওড়না ছাড়া কখনো থাকে না। চশমা পরে আপু। অনেকে দেখলে সাবরিনার কথা মনে পড়ে যাবে তাদের। তবে আপুর চেহারায় সুইটনেস বেশি, যে কেউ দেখলে পাগল হতে বাধ্য। আপু বেশি টাইট ড্রেস না পরলেও তাকে সুন্দর লাগে প্রচণ্ড। তো ঘটনা খুব ধীর স্বভাবের ঘটে আমার জীবনে। কথায় আছে, ভালো জিনিস দেরিতেই আসে। আমি সায়েন্স স্টুডেন্ট হওয়ায় শারীরিক সব সম্পর্কে জানা স্বাভাবিক, তার উপর মেডিকেল পড়ছি। তো একদিন হঠাৎ একটা ইমার্জেন্সি কেস এলো। একজন 19 বছর বয়সী মেয়ে জরায়ুর সমস্যায় ব্যথা নিয়ে এসেছে। তাকে এনে তাড়াহুড়ো করছে সবাই। সেদিন আবার নার্স ডাক্তার কম ছিল, তো আমাকে নিয়েই ওটিতে আপু ঢুকে গেল। সাথে আরও দুজন নার্স ছিল। আমরা সব ড্রেস পরে রেডি হয়ে ওটিতে যাই। আপু ঢোকার সময় বলল, আজ অনেক কিছু শেখার আছে, মনোযোগ দিয়ে খেয়াল করবি। যেই দেখি মেয়েটাকে শোয়ানো, খুব কান্না করছে। দুজন নার্স ওটি রেডি করছে। আমরা ঢুকতে আপু আগে মেয়েটার সামনে কপালে ছুঁয়ে দেখল। তারপর আমাকে বলল, ডক্টর আরমান, চেক হার পালস। আমি চেক করলাম, অনেক বেড়ে গেছে। সাধারণত এমন অবস্থায় অজ্ঞান করতে হয়। আপু গিভ হার এনেস্থিসিয়া। আমি এনেস্থিসিয়া রেডি করে হাতে দিতেই যাচ্ছি। এমন সময় আপু ধমক দিয়ে বলল, কি করছো এসব ডক্টর? পালস রেট বেড়ে গেলে হাতে দেওয়া যাবে না। ডু ইট অন হার হিপ। আমি হা করে তাকিয়ে আছি আপুর দিকে। মেয়ে মানুষ, আমি কি করে দিব ভাবছি। তখন আপু আবার বলল, হারি আপ। আমি মেয়েটার দিকে তাকাতে মেয়েটা করুণ চেহারা নিয়ে আমায় দেখছে, যেন যা করি তাড়াতাড়ি করি। আপু আমায় তারপর দাঁড়িয়ে থাকতে দেখে একজন নার্সকে বলল এনেস্থিসিয়া দিতে। তখন এক সিনিয়র নার্স এসে আমার হাত থেকে এনেস্থিসিয়া নিয়ে ফিসফিস করে বলল, ভয় পেও না, দেখো। বলে সে মেয়েটার সালোয়ার নামিয়ে দিল। মেয়েটাকে দেখে ভালো উচ্চ পরিবারের মনে হচ্ছে। মেয়েটা কোনো বাধা দিচ্ছে তো নাই, উল্টো কোমর শূন্যে তুলে দিল যেন খুলতে সুবিধা হয়। প্রথমবার কোনো জীবিত মানুষ, তাও একটা মেয়েকে এমন দেখলাম। মেয়েটাকে নার্স আরো ঘুরিয়ে কাট করে এনেস্থিসিয়া দিয়ে দিল। এমন দেখে আমার বুক ধুকপুক করছিল। মেয়েটা এদিকে জ্ঞান হারিয়েছে। বাকি নার্স এসে দ্রুত আমায় অবাক করে দিয়ে মেয়েটার পুরো খুলে দিল। আমার খুব লজ্জা পাচ্ছিল।
এমন সময় আপু আমার পাশে এসে দাঁড়ালো। লাল চোখ করে তাকিয়ে আছে। মাস্ক পরে থাকায় চোখ ছাড়া কিছু দেখছি না। তখন আপু মেয়েটার সামনে গেল। আপু আমার দিকে তাকিয়ে বলল, কাম উইথ মি। আমি 6 নং কেচি নিয়ে আপুর পাশে গেলাম। আপু তখন স্বাভাবিক গলায় বলল, দিস ইজ। এইভাবে শুরু হলো আমার শিক্ষা। আপু আঙুল দিয়ে ধরে সরিয়ে সরিয়ে দেখাচ্ছিল, ও একটা ক্যামেরা পাইপ হাতে নিল। আমি থমকে গেলাম। আপু এবার ধমক দিয়ে বলল, যদি কাজ করতে ভালো না লাগে বের হয়ে যান। আপনাকে পেশেন্টের শরীর চেনাতে আনিনি। আপনি এখনো স্কুল বয় নন। আমি সাথে সাথে আপুর কথা মতো কাজ করি। আপু ইংরেজিতে আরো কিছু বলল। আমি বুঝতে পেরেছি আপু কি বলছে। বললাম, ইয়েস ডক্টর, শি ইজ নট ভার্জিন। আপু অনর্গল আমাকে বুঝিয়ে দিচ্ছে এসব। আর আমিও অপারেশনের বেশিরভাগ অনেকটা কাজ করে শেষ করি অপারেশন। শেষ সেলাইটা আমাকে দিয়ে করাই আপু। আমার হাত কাঁপছিল, কিন্তু আপু আমায় হাত ধরে শিখিয়ে দেওয়ায় আর ভয় করেনি শেষে। মুহূর্তের জন্য আপু আমার আপন বোন ভুলেই গেছিলাম। শেষ করতেই নার্সেরা পরিষ্কার করে পেশেন্টের এপ্রন পরিয়ে দিল। আমিও প্রথমবার এসব দেখলাম। আপু আর আমি মেয়েটার বিষয়ে মেডিকেলি কথা বলতে বলতে বের হলাম ওটি থেকে। তখন মেয়েটার সামনে বাবা মা এলো। আপু খুব শান্তভাবে তাদের বুঝিয়ে বলল, সব ঠিক আছে, ওর অপারেশন সাকসেসফুল, তবে ওকে রিকভারি করতে 2 মাস সময় লাগবে। এখানে ভর্তি থাকতে হবে, এরপর সুস্থ। মেয়ের মা বলল, ওর কোনো সমস্যা নেই তো? আপু, না, তবে ওর ইনফেকশনের কারণে ওর ভার্জিনিটি অনেক আগেই নষ্ট হয়ে গেছে। খুব ভালো মেয়েও, ভাগ্য ভালো সামান্যতে সেরেছে, নয়তো এমন কেসে ক্যান্সার হয়ে যায়। আপনারা খুব দ্রুত বিয়ের ব্যবস্থা করবেন। ওনারা আশ্বাস পেল একটা শুনে। তবে আমি বুঝলাম আপু ওর ভার্জিনিটি নিয়ে মিথ্যে কেন বলল। সেদিন কাজ শেষে বাসায় ঢুকেই আপু বলল, জলদি ফ্রেশ হয়ে আয় খেতে। আমি মনে মনে ভয় পাচ্ছিলাম। গোসলে ঢুকলাম। গোসল শেষ করে আমি বের হয়ে ড্রেস পরি। তো সেদিন তাই করি। বের হতেই সামনে আপু। আমরা দুজনেই কয়েক সেকেন্ড হয়ে দাঁড়িয়ে আছি। হঠাৎ সম্বিত ফিরতেই তোয়ালে দিয়ে ঢাকলাম ও আপু হুট করে পিছন ফিরে বিষয়টা চাপা দিতে বলল, এত সময় লাগে গোসল করতে? তাড়াতাড়ি আয় খেতে। বলেই আপু বেরিয়ে গেল। আমি দ্রুত দরজা লাগিয়ে বিছানায় বসে পড়ি। প্রচণ্ড লজ্জা লাগছে। আপুর সামনে এ অবস্থায় আমার বহিঃপ্রকাশ খুবই লজ্জাকর। আবার আপুর ডাক ডাইনিং রুম থেকে। আমি দ্রুত প্যান্ট শার্ট পরে নিচে নামলাম। আপু টেবিলে খাবার লাগিয়ে বসে আছে। আমি চেয়ারে বসলাম। লজ্জায় আপুর দিকে তাকাতে পারছি না। কিন্তু আমার আপু প্রচণ্ড বুদ্ধিমতী, তা আবার প্রকাশ করল। এই বিষয়টা ভোলাতে বলল, অতীতে এমন খামখেয়ালি হলে সমস্যা হবে। এমন করলে চলবে না। আজ এমন করলি কেন বলতো? আমি কোনো কথা বলছি না ভয়ে। আপু, একটা কথা জিজ্ঞেস করছি। আমি, সরি আপু, আগে কখনো ওটিতে ঢুকিনি, তার উপর প্রথমবার কোনো মেয়েকে। বলেই চুপ করে গেলাম। আপু কিছুক্ষণ চুপ থেকে বলল, শোনো, আমার দিকে তাকা। আমি তাকালে আপু খুবই স্নেহময় হয়ে বলল, শোনো, পেশেন্ট কখনো ছেলে বা মেয়ে হয় না। যখন তুই ডাক্তার তখন তোর সামনে জাস্ট একটা বড়ি। তখন তা তোর উপর ভরসা করা একটা বড়ি। তুই অন্য কিছু না ভেবে কাজে মন দে। আরো অনেক কিছু আপু বুঝিয়ে দিল। সব কথা শেষে বলল, কোনো প্রশ্ন আছে? আমি, যদি কিছু মনে না করো তাহলে একটা কথা বলি। আপু, বল। আমি মেয়েটার বাবা মাকে মিথ্যে কেন বললে আপু? আপু মুচকি হেসে বলল, মেয়েটা প্রচণ্ড ভয়ে ছিল। এমনিতেই জরায়ুর মতো বড় সমস্যা, তার উপর যদি এই সত্যিটা সামনে আসতো তাহলে খুব খারাপ হতো ওর জীবনে। একটা মেয়ের কাছে ইজ্জত সবচেয়ে জরুরি, আর ইজ্জত হারালে জীবন থাকার মানে নেই। সমাজে অবহেলিত, বাবা মার অসম্মান, বিয়ে না হওয়া, আরও কত সমস্যা। কিন্তু এখন বিষয়টাকে অসুস্থতাজনিত করে দিয়েছি বলে ওর ভবিষ্যৎ আর ঝুঁকিতে পড়বে না। বুঝেছিস? আমি, জি আপু। আপু কয়েক মুহূর্ত তাকিয়ে রইল আমার দিকে। এরপর কয়েকদিন আমার মনে হলো আপুর মনটা খারাপ। প্রায়ই আমার দিকে তাকায় ও মনটা ভারী করে ফেলে। একবার আমি বললাম, আপু, কি হয়েছে?
তোমার মন খারাপ কেন? আমার কোনো কাজে তুমি বিরক্ত? আমি আর ভুল করব না আপু। প্লিজ আপু। আপু কথা না বলে আমায় অবাক করে হঠাৎই জড়িয়ে ধরল তার বুকে। আগে কোনোদিন আপু আমায় এমনটা করেনি। এই প্রথম এমনটা হওয়ায় যেমন অবাক ঠিক তেমনি মনে হলো পৃথিবীর সবচেয়ে শান্তির জায়গা পেয়েছি। দেখি আপু ঘন ঘন নিঃশ্বাস নিচ্ছে। হঠাৎ তখনই সেই মেয়েটার ড্রেসিং করাতে এলো। আমাদের এই বিষয়টা অবশ্য কেউ দেখেনি, আর দেখলেও সমস্যা হতো না, কারণ সবাই জানে আমরা ভাই বোন। ভাই বোন জড়িয়ে ধরা স্বাভাবিক। কিন্তু আমি চমক থেকে সরতে পারছি না। আমরা ওটি রুমে যেতেই আপু বলল, ডক্টর আরমান, আজ আপনি ড্রেসিং করবেন। প্রিপেয়ার ফর ড্রেসিং। আমি আপুকে আর কষ্ট দিতে চাই না বলে মন ঠান্ডা করে রেডি হয়ে শুরু করলাম। একদম প্রফেশনালি মেয়েটার সামনে গেলাম। মেয়েটা আপুর দিকে তাকালো। আপু বলল, হি ইজ এ ডক্টর, নো প্রবলেম। ডাক্তারের কাছে লুকানোর কিছু নেই। আপুর মন মতো কাজ করলাম ও একটা ভুলও করলাম না। সব শেষে মেয়েটা আপুকে বলল, ডক্টর, আপনার সাথে একটা গোপনীয় কথা ছিল। আপু, আমি জানি কি বলবে। রোগের কারণে বিষয়টা চাপা দেয়া গেছে। এমন অনৈতিক কাজ আর করো না। আর প্রোটেকশন ব্যবহার খুবই জরুরি। মেয়েটা আপুর হাত ধরে ধন্যবাদ জানালো। এরপর দিন মেয়েটার ড্রেসিং আমিই করিয়েছি। হঠাৎ মেয়েটার নজর খেয়াল করলাম সে আমায় দেখছে। আমি আপুকে বললাম, আমি আর মেয়েটার ড্রেসিং করতে চাই না। আপু, কেন? আমি এমনি। আপু শুনে খানিক বিরক্ত হয়ে আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, আচ্ছা, আমি দেখছি। পরদিন থেকে আর মেয়েটার ড্রেসিং আমি করিনি। সাধারণত আমার ডিউটি ক্লাস সকাল 10টা থেকে। আপু আমার আগেই 8টায় যায়। তো হঠাৎ একদিন সকালে আমি হাসপাতালে গিয়ে আপুকে দেখে চমকে যাই। কারণ আপু আজ এক ভিন্ন নারী হয়ে আমার সামনে প্রকাশিত। আপু টাইট ফিটিং একটা সাদা 3 পিস পরা, যার কামিজ আপুর সচরাচর পরা কামিজ থেকে অনেক টাইট, আর সাথে সাদা টাইট টাইস পরেছে। আপুকে দেখে কখনোই আমি খারাপ কিছু মনে আনিনি বা আসেওনি। কিন্তু হঠাৎ আপুকে এই লুকে দেখে বুকে অজানা এক তীব্র কৌতূহল হতে লাগলো। কেন জানি না, শুধু আপুর দিকেই চোখ চলে যাচ্ছে আমার। আশেপাশের সবাই আপুকে নজরে চেখে চলেছে। পুরুষদের সামনে থাকার সময় আপুর ঝুঁকে আসার সময় বুকের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে তাকায়। আমার এই বিষয়টা মোটেও ভালো লাগলো না। মনটা খারাপ হয়ে গেল। বাসায় এসে আমি আপুর সাথে কথা না বলেই রুমে গিয়ে শুয়ে পড়ি। রাতে খেতে ডাকলে আমি কোনো কথা না বলে খেয়ে চলে আসি রুমে। এদিকে আপুও এমনই ড্রেস নিয়মিত পরতে লাগলো। আপুর প্রতি কারো খারাপ নজর আমায় কেমন একটা রাগী করে তুলে। জ্বলন হয় বুকে। এমন চলতে চলতে হঠাৎ একদিন দেখি আপু আমায় আরো অবাক করে দিল। আপু এত টাইট কামিজ ও টাইস পরেছে যে বিগত কয়দিন তা কিছুই ছিল না। আমার বুকে অজানা এক ভালো লাগা কাজ করছিল। বারবার আপুর দিকে চোখ যাচ্ছিল। আমি কয়েকবার মনকে বোঝাতে চেয়েছি যে আমার বোনকে এভাবে দেখা যাবে না, কিন্তু চোখ সরে না। কিন্তু অন্যরা এমন নজর দেয় আমার বুক ফেটে যায়। তাই আমি খুব কষ্ট পাই। তো সেদিন বাসায় আসার পর আমি খেয়ে রুমে চলে যাই। কিছুক্ষণ পর দরজায় নক করল। আমি দরজা খুলতেই আপু। আমি মাথা নিচু করে আছি। আপুকে রে, কি হয়েছে তো? আমি কোনো কথা বললাম না। আপু আমাকে নিয়ে বিছানায় বসালো ও পাশে বসল। আপু, সমস্যা কি? কদিন ধরে মনমরা মনে হচ্ছে। আমি কিছু না আপু।